আপনাদের আজ কি মামলা ছিল, কি বিষয়ে আবেদন নিয়ে আপনারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন? সর্বপ্রথম আজকে আমরা যে বিষয় নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছি, আমরা মেনলি পুলিশ পারমিশনের জন্য আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। পুলিশ পারমিশনটা কেন নেওয়া দরকার ছিল, আমরা বারবার আমাদের যে ম্যাটারটা ছিল সেটা বিষয়ে জানতে হবে। কারণ আমরা 2017-19 MHRD, NCT এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সকলের অনুমোদনে আমরা NIS থেকে ডিএলএড করেছিলাম এবং সেই ডিএলএড আমাদের মান্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট। এমনকি আমাদের রাজ্যে কৌশিক দাস আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে জাজমেন্ট আছে, সেই জাজমেন্টে পরিষ্কারভাবে লেখা আছে আমরা যারা NIS থেকে ডিএলএড করেছি তারা ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য যোগ্য। কিন্তু রাজ্য সরকার নিজেও আমাদেরকে 10/11/2017 সালে আমাদেরকে নোটিশ দিয়ে আমাদেরকে বলেছিল যে আপনারা যারা NIS থেকে ডিএলএড করছেন সমস্ত আপনাদের যত রিক্রুটমেন্ট আসবে সমস্ত রিক্রুটমেন্টে যোগ্য। এবার আমরা ওখান থেকে ডিএলএড করার পরে আমরা 2017 সালে কেউ টেট পাস করেছি, 2017 সালে এক্সাম দিয়ে, কেউ 2022 সালে এক্সাম দিয়ে টেট পাস করেছে, কেউ 2023 সালে এক্সাম দিয়ে টেট পাস করেছি। দুর্ভাগ্যের বিষয়, আমরা নিজেকে একজন শিক্ষক বলে প্রমাণ করলেও আমরা যেহেতু একজন প্রাইভেট স্কুলে শিক্ষকতা করি এখনো পর্যন্ত, বর্তমানে আমরা কি করেছি, আমরা টেটে রাজ্য সরকারের যেটা কঠিন পরীক্ষা টেট টিচার এবিলিটি টেস্ট আমরা পাশ করেছি। করার পরেও রাজ্য সরকার আমাদের কি করছে, রাজ্য সরকার আমাদেরকে ইন্টারভিউতে আমাদের যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে ইন্টারভিউ যে টেবিল আছে সেই টেবিল থেকে আমাদের কিছু ক্যান্ডিডেটকে হাত ধরে বের করে দিচ্ছে এবং আমাদেরও ভবিষ্যতে যে ইন্টারভিউ আমাদেরও বার করে দিচ্ছে। এবং কিছু ক্যান্ডিডেট আমাদের NIS ডিএলএড আছে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করে নেওয়ার পরেও তাদেরকে আটকে রেখেছে। এই জন্যে আমরা পুলিশের পারমিশন নিতে গিয়েছিলাম, বিধাননগর কমিশনারেটে গিয়েছিলাম, সেখান থেকে আমাদের পারমিশন দিয়েছে, কিন্তু বিধাননগর SPS থেকে আমাদের পারমিশন দেয়নি। সেই জন্যে আমরা আজকে এখানে এসে কোর্টের দ্বারস্থ হলাম। শেষ পর্যন্ত আমরা পারমিশন পেলাম। আমরা চাই, আমাদের একটাই দাবি, আমাদেরকে চাকরি দিতে হবে না, আমাদেরকে অন্যান্য ক্যান্ডিডেটের মতো কম্পিটিশন করার সুযোগ দিতে হবে। অন্যান্য ক্যান্ডিডেট যেভাবে কম্পিটিশন করে, কারণ আমি নিজেকে একজন টেট পাস ক্যান্ডিডেট এবং নিজের ডিএলএড প্রমাণ করেছি যে আমি একজন যোগ্য প্রার্থী, কিন্তু আমাকে সে ইন্টারভিউ টেবিল থেকে আমাকে বের করে দেওয়া হচ্ছে। এত বড় বঞ্চনা, এই বঞ্চনা জানানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যে মাটি মানুষের সরকার বা আমাদের আদরণীয় দিদির কাছে আমরা কোনো মতে আমাদের বার্তা পৌঁছাতে পারছি না। এই দাবি আমাদের দিদির কাছে যাতে আমরা পৌঁছাতে পারি, আমরা যাতে কম্পিটিশন, আমাদের চাকরি দিতে হবে না, আমাদের কম্পিটিশনে বসার সুযোগ দিক, অন্যান্য ক্যান্ডিডেট যারা আছে তাদের মতো আমাদের কম্পিটিশন করার সুযোগ দিক। আপনাদের এই যে মিছিল, সেই মিছিলের ক্ষেত্রে অন্যান্য রাজ্যেও তো আপনারা আপনাদের মতন ক্যান্ডিডেট রয়েছে, তারা পারমিশন পাচ্ছেন না? অন্যান্য রাজ্য বলতে ম্যাডাম, আমি সম্প্রতিকালে আপনাকে কিছু নোটিশ দেখাচ্ছি। KVS, এই KVS দেখুন, KVS অলরেডি NIS ডিএলএড যারা আছে তাদেরকে ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে দিয়েছে এবং তাদেরকে রিক্রুটমেন্ট করে দিয়েছে। আবার এটা দেখুন, বিহারেই একটা যা দিয়েছে, বিহারেও আপনার এখানে তাদেরকে ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে দিচ্ছে এবং তাদেরকে তারা অলরেডি সার্ভিসে। কিন্তু আমাদের রাজ্যে এমন একটা জায়গায় আমরা আছি, সমস্ত রাজ্যে, এমনকি রাজস্থান, উড়িষ্যা বলুন, উত্তরাখণ্ড বলুন, সব রাজ্যে মেনে নিচ্ছে আমাদেরকে, কিন্তু আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট নানা রকমভাবে আমাদেরকে হেনস্থা করে আমাদেরকে আটকে রেখেছে। আজকে NIOS এর যে মিছিলের যে মামলাটি ছিল, সেখানে আবেদন কি ছিল এবং কোর্টের কি অর্ডার ছিল? প্রথমত NIOS এর যারা ছাত্রছাত্রী, এটা খুব পরিষ্কার হওয়া দরকার, কারা এরা কেন বা মিছিল করতে গেল। এরা সবাই NIOS এর কোর্স করেছে। NIOS এর কোর্স পার্টিকুলার একটা সেকশনের জন্য করা দরকার ছিল। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যারা ইন সার্ভিস ছিলেন, ট্রেনিংয়ের দরকার ছিল, তাদের জন্য স্পেশাল কোর্স করা দরকার। কেন স্পেশাল? নর্মালি ডিএলএড হয় 2 বছর, তার 24 মাসের কোর্স। NIOS এটা 18 মাসের কোর্স, 6 মাসের আপনি একটা রিল্যাক্সেশন পেয়েছেন। কারা পেয়েছে? সবাই। আজকেও করা যাবে না, পরে পার্টিকুলার পিরিয়ড, ওই পিরিয়ডটার জন্য এদেরকে ছাড় দেওয়া হয়েছিল। এরা প্রত্যেকে ওর মধ্যে করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই পিরিয়ডটার মধ্যে যারা করেছেন তারা এই বর্তমান নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না, এবং সেটা পরিষ্কার করে বলা হলো যে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে গেলে সেখানে বোর্ড যারা নিয়োগ প্রক্রিয়া বর্তমানে যারা অর্গানাইজ করছেন, তাদের নিয়মাবলী, তাদের যে অধিনিয়ম, তাদের যে আইন,
সেগুলি রিপিট তাদের করতে হবে। এবং সেটা করতে গেলে প্রথমেই যেটা করতে লাগবে সেটা হচ্ছে বোর্ডকে অ্যালাউ করতে হবে এই ছেলে মেয়েদেরকে যারা এই সময় এনআইওএস এর ওই সময়টার মধ্যে যারা এই প্রসেসটা কমপ্লিট করেছেন 18 মাসে। এটা আমার কথা না, ভারতের সুপ্রিম কোর্ট একাধিক মামলার রায় এটা বলেছে এবং সাম্প্রতিককালে কৌশিক দাসের মামলায় পরিষ্কার বলা আছে। তৎসত্ত্বেও আমরা দেখছি যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যারা আমাদের এখানে প্রাইমারি শিক্ষকদের চাকরি দেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অথবা তারা এদেরকে অ্যালাউ করছেন না। মামলা চলছে আদালতে, কিন্তু তার সঙ্গে এটা যে লার্জার কোয়েশ্চেন, আবার কি বঞ্চনা করা হবে এত ছেলে মেয়েদের সাথে, এইটা যখন হচ্ছে তখন ডিএলএড এবং এই সংগ্রামী মঞ্চের ছেলেরা তারা সিদ্ধান্ত নিলেন ডেমনস্ট্রেশন করবেন। কোথায়? তারা বললেন এপিসি ভবনের ওই অঞ্চলে তারা ডেমনস্ট্রেশন করবেন, এপিসি ভবনের কাছাকাছি মিছিল করবে, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাবেন। কিন্তু দেখা গেল আমাদের এখানে মিটিং, মিছিল, সভা, সমিতি যাই করতে যান না কেন, যদি দেখা যায় তারা সরকারের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে, সরকার সেগুলোতে খুব ঠান্ডা মাথায় অনুমতি দেয় না, অনুমতি না দিয়ে চুপ করে বসে থাকে। এবং যখন অনুমতি দেয় তখন এমন এমন কিছু শর্ত চাপিয়ে দেয় যাতে অনুমতিটাও শর্ত সাপেক্ষ হয়ে যায়। ফলে কোর্টে আসতে হয়। কোর্ট আজকে অনুমতি শুধু দেননি, টাইমটা একটু রেগুলেট করে দিয়েছেন, কিন্তু এটা রেকগনাইজ করেছেন এই যে গোটা প্রক্রিয়াটা, এটা প্রয়োজনীয় একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার উপরে কিন্তু দাঁড়িয়ে থাকছে অনেকগুলো বিষয়। ফলে আজকের যে গোটা মামলাটি হয়েছে, যেখানে আদালত অনুমোদন দিয়েছেন, সেখান থেকে এটা বুঝে নেওয়ার দরকার যে বর্তমানে পরিস্থিতিটা কীরকম দিকে যাচ্ছে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে। তারা যারা যোগ্য প্রার্থী, আমি যোগ্য শব্দটা আবার ব্যবহার করছি কারণ যোগ্য প্রার্থী প্রাইমারি টিচার হওয়ার জন্য যোগ্য প্রার্থী, তাদেরকে ডিপ্রাইভ রেখে এই ডিসক্রিমিনেশনটা কিন্তু চলছে। ফলে এটাকে যারা উড়িয়ে দিতে চাইবেন যেটা কিন্তু চাকরি প্রার্থীর প্রবলেম বলে, তাহলে তারা সমস্যায় সৃষ্টি করছে। রাজ্যকে আজকে যেভাবে ভৎসনা করেছেন বিচারপতি কৃষ্ণা রাও, যেভাবে তাদেরকে বলেছেন যে তারা যে কোনো সময় 1500 থেকে 16,000 জনের মিছিল করেন, আর এখানে এই চাকরি প্রার্থীদের মিছিলে আপত্তি জানানো হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমার যেটা মনে হয়েছে যে এখানে কেউ কারো দায় নিতে চায় না। আমি বলেছিলাম এক জায়গায় মজা করে, একটা দিন আসবেন দেখবেন মনোজ পান্ত, যাকে আজকে মুখ্যমন্ত্রী বসিয়ে দিলেন, বললেন আজকে রিটায়ার করলেন, আবার বসে গেলেন, ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। মমতা ব্যানার্জি আশেপাশে থাকা আইএস অফিসারগুলো সব কটা চাকরি মানে রিটায়ারমেন্টের পরের দিন থেকে মমতা ব্যানার্জির পেরোলে থাকে। ভাড়া কাটা চাকর, আলাপন, মনোজ পান্ত, এইসবগুলো সব বেকার ছেলেদের বলবো এদেরকে একটু বুঝে নিন, 1 নম্বর। নাম্বার 2, যেটা বোঝার দরকার আছে, এই গভর্নমেন্ট কাউকে চাকরি দিতে চায় না, ওই বুড়োগুলোকে ছাড়া। 60 বছর পেরিয়ে গেছে, 62 বছর পেরিয়ে গেছে, রাজ্যের মানুষের অন্ন ধ্বংস করে আলাপন ওখানে বসে থাকবে, আবার পয়সা পিটছে। মনোজ পান্ত পয়সা পিটতে যাবে আজকে কেন? হয় মমতা ব্যানার্জি ব্ল্যাকমেল হচ্ছেন এদের দ্বারা, ভয়ে ওদেরকে রেখেছে, এমন কিছু জানে ওর সেটা ধরে ফেলবে, আর না অন্য কিছু। আমি আশা করবো নন্দিনী চক্রবর্তী আমার এক্সপেকটেশনের কাছ থেকে বেশি ঠিকঠাক করবেন। কিন্তু যেটা খুব পরিষ্কার কথা যে কেউ কারোর দায় না নেবার এই রিপলিং এফেক্টটা কোথাও অব্দি চলে এসেছে। দেখুন, যেখানে রাজনীতির র নেই, এরা প্রত্যেকেই প্রাইমারি, ওদের রাজ্য সরকারের ইনস্ট্রাকশনের উপর রাজ্যের বোর্ড, সেই বোর্ডের নির্দেশ মতন তারা ভর্তি হয়েছে। কেন ভর্তি দিলে কেন ভাই? কোর্স করালে কেন তাদের? তুমি যদি চাকরি দেবে না, কোর্সটা করালে কেন? হিউম্যান রিসোর্সের উপর ইনভেস্টমেন্ট করে সেগুলোকে ওয়েস্ট করার জন্য তো নয়। এই প্রত্যেকটা কোর্স করানো হয়, গভর্নমেন্ট করায় কেন? একটা বিরাট সাবসিডি আছে এটার পিছনে। এক একটা করে ছেলেকে তৈরি করা হয়, দে আর ক্রিয়েটিং হিউম্যান রিসোর্স, ইটস দ্য ডিউটি অফ দি গভর্নমেন্ট। আর সেই ছেলেগুলি যদি চাকরি না পায়, তাহলে হুজ ফেলিয়ার ইজ দিস? আরটি অ্যাক্টের আপনি ইমপ্লিমেন্টেশন চাইছেন, আর আপনার নিজের তৈরি করা হিউম্যান রিসোর্সকে আপনি বলছেন আমরা চাকরিতে কনসিডার করবো না। ইটস বেটার ইউ সে আই এম নট গোয়িং টু কনসিডার এনিবডি ফর দি জব। আমি জব দিই না, অসুবিধা কি আছে? আপনার গভর্নমেন্টের এটাই যদি পলিসি হয়, লেট ইট বি ফেস টু ফেস।
যে আমি জব দেবো না, তোমরা যাই করে দাও তাই করে দাও, প্রতিবার এমন কিছু করব যাতে করে প্রতিবার লিটিগেশন হবে আর জব আটকে যাবে। সুপ্রিম কোর্ট সেটেল করে দিচ্ছেন, তাহলে কার অসুবিধা হচ্ছে আগে বলুন তো? চেয়ারম্যানের অসুবিধা হচ্ছে, অন্য কারোর অসুবিধা হচ্ছে? এ তো আর নিশ্চয়ই মমতা ব্যানার্জির অসুবিধা হওয়ার কথা নয়, এই তলায় নিশ্চয়ই কারোর অসুবিধা আছে। এইগুলো হচ্ছে প্রশ্ন। কেন এক ডেমনস্ট্রেশন দিতে হবে আগে বলুন তো? যোগ্যতা পাওয়ার পরে লোককে মিছিল আঁকতে হবে চাকরির জন্য, আরো 10টা বিষয়ে মিছিল আঁকলে ঠিক ছিল। চাকরির যোগ্যতা আছে তাদেরকেও দিচ্ছে না, অদ্ভুত দেশ। যেভাবে আজকে কৃষ্ণারাও কমিশনারকে ডাকলেন এবং বললেন যে তাকে এই কোর্ট শিক্ষা দেবে যে কিভাবে প্রসেস করতে হয়। মুশকিল হচ্ছে কোর্ট শিক্ষা দেবেন। আমি এটুকু বলতে পারি যে কমিশনার তারা শিক্ষিত, তারা জানেন, কিন্তু প্রশ্ন হচ্ছে করতে পারেন না, কারণ হচ্ছে এই রাজ্যে কেউ কারোর দায় নেয় না। একদিন দেখবেন এই রাজ্যের এই পরিস্থিতির জন্য দায়ী যে মুখ্যমন্ত্রী, তার দায়ও কেউ নেবে না। রাস্তায় রাস্তায় ঘুরবে, কেউ দায় নেবে না। এই দিনও দেখতে হবে, কারণ এই না দায় নেবার জন্য সবাই, আমি আর কেন নিজের ঘাড়ে রাখবো, চলো কোর্টের ঘাড় দিয়েই হয়ে যায়। এই করতে করতে যখন পালে যেদিন সত্যিকারের ভাগ বেরোবে না, সেদিনকে আর কিছু করার থাকবে না।